নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলিজিকিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ইম্পর্ট্যান্ট মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির আধুনিক ভারতের খুবই গুরুত্বপূর্ণ জিকে, যেগুলি কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন রকম জব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী দিনে কম্পিটিটিভ এক্সাম দেবে, টিপিএসসির এক্সাম দেবে, তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর কোশ্চেনগুলি সবগুলি বিভিন্ন সময় ভারতের আলাদা আলাদা ইউপিএসসি থেকে শুরু করে আলাদা আলাদা যে পাবলিক সার্ভিস কমিশন বা বিভিন্ন রকম বড় পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে, ওই রকম কোশ্চেন তোমাদেরকে আজকে প্রোভাইড করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকমের আরও ভিডিওর জন্য। প্রথম কোশ্চেন নাম্বারটা 25। এর আগে আমি আরও 24টা কোশ্চেন আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি, তার প্লেলিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি জিকে নামে, তোমরা গিয়ে দেখতে পারো। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হু ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ রতওয়ারি সেটেলমেন্ট অফ মাদ্রাজ? মাদ্রাজের যে রায়তওয়ারি বন্দোবস্তের সাথে কে যুক্ত ছিলেন? এর আনসারটা হবে টমাস মুনরো। মাদ্রাজের যে রায়ত টমাস মুনরো 1820 সালে মাদ্রাজের গভর্নর হন এবং রায়তওয়ারি ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। সালটা মনে রেখে দেবে। আর রায়তওয়ারি ব্যবস্থাটা কি? রায়তওয়ারি ব্যবস্থাটা ছিল ব্রিটিশ ভারতের কৃষকদের কাছ থেকে সরাসরি ভূমি রাজস্ব সংগ্রহের একটি পদ্ধতি। ডাইরেক্ট কৃষকদের থেকে ট্যাক্স নেওয়া, ঠিক আছে? মাঝখানে কোনো সিস্টেম নেই, কেউ নেই। ডাইরেক্ট ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্ট কৃষকদের থেকে এখানে ট্যাক্স নিত। এই ব্যবস্থাটি মাদ্রাজ প্রেসিডেন্সিতে শুরু হয়েছিল, যা বর্তমানে তামিলনাড়ুর এবং তামিলনাড়ুর আশেপাশের কিছু অংশ, যেটাকে মাদ্রাজ বলা হতো ওই সময়, ঠিক আছে? আর এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের 2008-এর এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে? পরের কোশ্চেনটা যাব। পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ এ ফিচার অফ? চিরস্থায়ী যে বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্তের একটি বৈশিষ্ট্য ছিল। তো চিরস্থায়ী বন্দোবস্তের যে মেন বৈশিষ্ট্যটা ছিল সেটা কী ছিল, বা চিরস্থায়ী বন্দোবস্ত কী ছিল সেটাও তোমরা বলতে পারো। চিরস্থায়ী বন্দোবস্ত যে মেন বৈশিষ্ট্য সেটা হচ্ছে জমিদারি সিস্টেম, জমিদারি প্রথা। উত্তরটা জমিদারি সিস্টেম, ঠিক আছে? এখানে যে পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ এ ফিচার অফ জমিদারি সিস্টেম। তো এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারো। চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি জমিদারি ব্যবস্থার একটি বৈশিষ্ট্য, যা 1793 সালে লর্ড কর্নওয়ালিস এটি চালু করেছিলেন। তো চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিলেন তোমরা এখান থেকে পেয়ে গেলে, লর্ড কর্নওয়ালিস। আর কবে করেছিল? 1793 সালে। যারা কম্পিটিটিভ এক্সাম দিয়ে এই সমস্ত ডেটগুলি, ব্যক্তিগুলি মনে রাখতে হবে। জমিদারদের জমির মালিক হিসেবে বিবেচনা করা হতো। যারা জমিদার ছিল তাদেরকে জমির মালিক হিসেবে বিবেচনা করা হতো, জমির উপর বংশগত অধিকার দেওয়া হতো। এবং এখানে যে কন্ট্রাক্টটা থাকতো জমিদারদের সঙ্গে ব্রিটিশের, 11/10 যা ধান বা ফসল যা কিছু উৎপাদন হতো তার 11/10 নিয়ে যেত ব্রিটিশরা ডাইরেক্ট, আর 1 ভাগ দিত জমিদারকে, ঠিক আছে? জমিদাররা তাদের ইচ্ছামতো জমি বিক্রি বা হস্তান্তর করতে পারতো, যতক্ষণ তারা নির্দিষ্ট রাজস্ব পরিশোধ করতো। যতক্ষণ তারা যা ব্রিটিশদের চাই যতটুকু দিত ততটুকু পর্যন্ত তারা জমির সঙ্গে যা খুশি তা করতে পারতো। আর টাকা না দিলে তারা এই জমি নিলামে অন্য কাউকে দিয়ে দিত ব্রিটিশ সরকার, ঠিক আছে? চিরস্থায়ী বন্দোবস্তের যে মূল লক্ষ্য ছিল সেটা ছিল রাজস্ব, যে গভর্নমেন্টের যে ট্যাক্স ওই সময় নিত, ট্যাক্স রিফর্মের যে ম্যাটারটা, রাজস্ব স্থিতিশীল করা এবং কৃষকদের সংকটের সমাধান করা, যার ফলে কৃষির উৎপাদন কমে গিয়েছিল ওই সময়টা, ঠিক আছে? কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল, এটাও ইউপিপিএসসির 2008-এর এক্সামে জিজ্ঞেস করা হয়েছিল, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের। পরের কোশ্চেনটা যাব। নেম অফ দ্য জার্নালিস্ট হু হোল হার্টেডলি চ্যাম্পিয়ন দ্য কজ অফ ইন্ডিগো মুভমেন্ট ওয়াজ? যে সাংবাদিক নীল আন্দোলনের জন্য সর্বান্তকরণের নেতৃত্ব দিয়েছিলেন তার নাম কী ছিল? নীল বিদ্রোহ হয়েছিল, আমরা সবাই জানি ইতিহাসে, ক্লাস 10-এও পড়িয়েছে। আর নীল বিদ্রোহ রিলেটেড একটা কোশ্চেন নাকি টিপিএসসি আর এই বর্তমানে যে পুলিশের ইন্টারভিউ হচ্ছিল ওখানে নীল বিদ্রোহের দুজন নেতার নাম জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে? আমি আসছি পয়েন্টটাতে। তো এখানে যে নীল বিদ্রোহের যে আন্দোলনের যে মেন যে সাংবাদিক ছিল, যিনি নীল বিদ্রোহ আন্দোলনের সর্বান্তকরণের নেতৃত্ব দিয়েছিল, তো সেই সাংবাদিকের নাম কি জিজ্ঞেস করা হয়েছে? ওনার নাম ছিল হরিশচন্দ্র মুখার্জি। এখান থেকে তোমরা ডিটেলসটা আরও দেখতে পারবে। হরিশচন্দ্র মুখার্জি একজন সাংবাদিক, যিনি নীল আন্দোলনের জোরালোভাবে সমর্থন করেছিলেন। উনি ছিলেন একজন বাঙালি সাংবাদিক, যিনি হিন্দু পেট্রিয়ট নামে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকায় কাজ করতেন। তিনি 19 শতকের বঙ্গীয় নবজাগরণের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন, ঠিক আছে? নীল বিদ্রোহ কবে হয়েছিল? যে শুরুটা হয়েছিল 1859 থেকে 1860 সালের মধ্যে নীল বিদ্রোহ শুরু হয়েছিল। নীল প্রতিরোধ আন্দোলনের সময়, এই সময়টাতে উনি যে রায়ত মানে সে কৃষক, ঠিক আছে? এখানে যে আমরা রায়তরি সিস্টেম বলি, চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তরি যে সিস্টেমটা, অ্যাকচুয়ালি সে রায়ত মানে হচ্ছে কৃষক, ঠিক আছে? যে নীল রায়ত মানে কৃষকদের পক্ষে একজন
সোচ্চার উকিল ছিলেন তিনি। ঠিক আছে, নিচের প্রশ্নটা একটু দেখে নেব। নীল বিদ্রোহটা নীলান্ধ্র নদিয়া জেলার কৃষ্ণনগরের কাছে চৌগাছা গ্রামে বিদ্রোহ শুরু হয়। তোমাদের যদি কখনো জিজ্ঞেস কোশ্চেন করে যে নীল বিদ্রোহ প্রথম কোথায় থেকে শুরু হয়েছিল, তাহলে চৌগাছা ভিলেজ। ঠিক আছে, চৌগাছা ভিলেজ, চৌগাছা গ্রামে বিদ্রোহ শুরু হয়েছিল, যেখানে দুইজন কৃষক নেতা ছিল। নেতাগুলি কি বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। এই কোশ্চেনটাই নাকি এবার ত্রিপুরা পুলিশ ইন্টারভিউতে করা হয়েছিল নীল বিদ্রোহের দুইজন নেতার নাম বলার জন্য। তো তারাই ছিল নীল বিদ্রোহের শুরুর নেতা, দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, তো 1859 সালে মাসে বাংলায় শুরু হয়েছিল। এটা দ্রুত মুর্শিদাবাদ, বীরভূমে ছড়িয়ে পড়ে, বর্ধমান, পাবনা, খুলনা এবং যশোরে। তো নীল বিদ্রোহ শেষ হয়েছিল 1862 সালে। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি এক্সাম 2008-এ। নীল যে বিদ্রোহটা, নীলটা সম্বন্ধে আরেকটু জেনে রাখা দাও তোমরা, কারণ নীল যে বিদ্রোহটা ছিল, আমরা যে এক কানি জমি বলি আমাদের ত্রিপুরার ভাষায়, এক কানি মানে 20 গন্ডা। তো ওই সময়টাতে, এটা আমি একটা MCQ আগে করেছি আগের ভিডিওগুলিতে। তো 20 গন্ডার মধ্যে 3 গন্ডা জমিতে নীল চাষ বাধ্য করা হতো কৃষকদেরকে, এই নীল চাষ করার জন্য। কিন্তু কৃষকরা তো নীল চাষ করতেটুকুই, তার উপযুক্ত পাওনা তাদের দিত না। আর নীল যে চাষ করতো, এগুলি ভারতের কোনো কাজে আসতো না। ওই সময় ভারত ইন্ডাস্ট্রিয়ালি এত ডেভেলপ করেনি। তারা এই নীল নিয়ে যেত ব্রিটেনে, নিয়ে গিয়ে তারা ওখানে বিভিন্ন রকম কসমেটিক সামগ্রী, কাপড়, ব্র্যান্ডেড জিনিস তৈরি করা, ওই সমস্ত কাজে তারা ইউজ করতো। ঠিক আছে, এই কারণেই কৃষকরা বিদ্রোহ করেছিল। পরের কোশ্চেনটায় যাব। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে এর অধীনে জমিদারদের কৃষকদের পাট্টা প্রদানের প্রয়োজন ছিল, যা অনেক জমিদারই জারি করেনি। কারণ কি ছিল? চিরস্থায়ী যে বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্তে 1793 সালে যে চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়েছিল লর্ড কর্নওয়ালিসের অধীনে, সেই চিরস্থায়ী বন্দোবস্তের অধীনে জমিদার যারা ছিল, তাদের কাজ ছিল কৃষকদেরকে পাট্টা প্রদান করা, কিন্তু তারা পাট্টা জারি করেনি। তো কারণ কি ছিল? সেটার কারণ ছিল জমির পাট্টা তারা দেয়নি। তার কারণ ছিল দেয়ার ওয়াজ নো অফিসিয়াল চেক আপন দ্য জমিদার্স। জমিদারদের উপর কোনো সরকারি চেক অ্যাকচুয়ালি ছিল না, সরকারি কোনো অর্ডার তাদেরকে দেওয়া হয়েছিল। যা ছিল মুখে মুখে বলা হয়েছিল, সরকারি যদি কোনো অর্ডার তাদেরকে দিত, তারা এই কাজটা করতো। তো সরকারি চেকের অভাব জমিদারদের কৃষকদের উপর অনেক ক্ষমতা এবং স্বায়ত্তশাসন দিয়েছিল। তারা কৃষকদের উপর অনেক ক্ষমতা প্রয়োগ করত, যা প্রায়শই শোষণ এবং নিপীড়নের দিকে পরিচালিত করে। যেসব কৃষক পাট্টা পাননি, তাদের জমির অধিকারের আইনি নথিপত্র ছিল না। যেসব কৃষকদের পাট্টা দেয়নি, জমির পাট্টা, তারা নিজেদের জমি বলেও ক্লেম করতে পারতো না। এরকম একটা সিচুয়েশন ছিল আর কি, যার ফলে তারা বিরোধ ও দখলের ঝুঁকিতে পড়তো, যে তাদের জমি না দখল করে নিয়ে যায় জমিদাররা, ওই রকম। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল UPSCর এক্সামে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের 2001-এর এক্সামে। পরের কোশ্চেনটা যাব। ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট ব্যাংক অফ লিমিটেড লায়াবিলিটি ম্যানেজড বাই ইন্ডিয়ানস অ্যান্ড ফাউন্ডেড ইন 1881 ওয়াজ। ভারতীয়দের দ্বারা পরিচালিত সীমিত দায়বদ্ধতার প্রথম ব্যাংক। মনে রাখবে, ভারতীয়দের দ্বারা পরিচালিত সীমিত দায়বদ্ধতার লিমিটেড লায়াবিলিটি ম্যানেজড, ঠিক আছে, প্রথম ব্যাংক যেটা, এবং 1881 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কোন ব্যাংক? আনসারটা হবে ঔধ কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা 1881 সালে ফৈজাবাদে হয়েছিল, উত্তরপ্রদেশের প্রতিষ্ঠিত হয়েছিল। বৈশিষ্ট্য কী ছিল? ব্যক্তিগত মালিকাধীন, কোনো শাখা নেই এবং শুধুমাত্র স্থানীয়দের পরিবেশন করা হয়। ঠিক আছে, এটা যে সুবিধা পরিবেশন দেওয়া হতো। ভূমিকা যে ব্যাংকিং পরিষেবা, সমর্থিত ব্যবসা বাণিজ্য এবং বর্ধিত ঋণ প্রদান করা। এটা 1950 সালের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে একীভূত হয়ে যায়, মার্জ হয়ে যায়। বর্তমানে যে আমরা যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জানি, এই ব্যাংকের সঙ্গে 1950 সালে মিশে যায়। ঠিক আছে, যে শেষ কার্যকলাপ ছিল 1858 সালে, গুগল থেকে নেওয়া। ঠিক আছে, এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল UPSCর 2003 এক্সামে। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। হু অ্যামং দ্য ফলোয়িং ইউজড দ্য phrase un-British to criticize the English colonial control of India? ভারতের ইংরেজ উপনিবেশিক নিয়ন্ত্রণের সমালোচনা করতে নিচের কে আন-ব্রিটিশ শব্দটি ব্যবহার করেছিলেন?
পোভার্টি এবং আনব্রিটিশ এই দুটি শব্দ দাদাভাই নৌরোজি ইউজ করেছিলেন, ঠিক আছে, স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের এগেনস্টে। মনে রাখবে, পোভার্টি যদি শব্দটাও কোথাও তোমরা পাও পোভার্টি রিলেটেড কোশ্চেন, তাহলে দাদাভাই নৌরোজি আনসার দিয়ে দেবে। এই যে দাদাভাই নৌরোজি ভারতের ইংরেজ উপনিবেশের বিরুদ্ধে সমালোচনা করেছিলেন, আনব্রিটিশ শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি 1901 সালে, কবে, 1901 সালে একটা বই লিখেছিলেন, দরিদ্র এবং আনব্রিটিশ, যেটাকে ইংলিশে বলা হয় পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ঠিক আছে। একটা ফেমাস বুক আছে দাদাভাই নৌরোজির, এটা নিয়ে MCQ আসে, তোমরা আমার ভিডিওতেও পাবে। আগামী দিনে যখন আমি ভিডিও করব এই রিলেটেড কোশ্চেন তোমরা পাবে। যা ব্রিটিশ নামে একটি বইও লিখেছিলেন। আর এই প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছিল UPSC এক্সাম 2008-এ। পরের কোশ্চেনটাই যাব। উইথ রেফারেন্স টু রায়তবাড়ি সেটেলমেন্ট কনসিডার দ্য ফলোয়িং স্টেটসম্যান। এখানে কিছু স্টেটসম্যান দেওয়া হয়েছে। রায়তরি বন্দোবস্তের প্রসঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। এখানে 3টা বিবৃতি দেওয়া হয়েছে রায়তরি সিস্টেম সম্বন্ধে, ঠিক আছে, যে রায়তরি ব্যবস্থা সম্বন্ধে। প্রথমটা হচ্ছে কৃষকরা সরাসরি সরকারকে খাজনা পরিশোধ করতো। দ্য রেন্ট ওয়াজ পেড ডাইরেক্টলি বাই দ্য পিসেন্টস টু দ্য গভর্নমেন্ট, ঠিক আছে। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে ইংলিশগুলো অবশ্যই পড়বে। দ্বিতীয়টা, সরকার রায়তদের মানে কৃষকদের পাট্টা দিয়েছিল। আর তৃতীয়টা হচ্ছে কর দেওয়ার আগে জমিগুলি জরিপ ও মূল্যায়ন করা হয়েছিল, ঠিক আছে। এই যে সিস্টেমটা, তো এখানে বলা হয়েছে এই 3টা পয়েন্টের মধ্যে নিচে হুইচ অ্যাবাভ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট। এখানে যে 3টা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে কোন স্টেটমেন্টটা কারেক্ট, এখানে 3টা স্টেটমেন্টই কারেক্ট। আনসার হচ্ছে 1, 2, 3 3টাই কারেক্ট। আর এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এক্সামের 2012-তে। তোমরা পয়েন্টটা দেখো না, কারণ রায়তবাড়ির যে সিস্টেমটা ছিল এই সিস্টেমটা থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ডাইরেক্ট কৃষকদের সঙ্গে কন্ট্যাক্ট ছিল, কৃষকদের সঙ্গে ডাইরেক্ট মানে ট্যাক্স নিত। এখানে মাঝখানে কোনো জমিদার কোনো রকম অন্য কোনো লোক ছিল না, যে কারণে এই সবগুলি পয়েন্টই কারেক্ট, ঠিক আছে। তো পরের কোশ্চেনটা যাব। হালি সিস্টেম ইজ কনসার্নড উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং। হালি সিস্টেম নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? তো হালি যে সিস্টেমটার নিচে এই বন্ডেড লেবার শব্দটির সঙ্গে সম্পর্কযুক্ত। বন্ডেড লেবার মানে দাসত্বে আবদ্ধ শ্রমিক, এরকম চুক্তিবদ্ধ শ্রমিক এরকম বলতে পারো, ঠিক আছে। দাসত্ব না বলে তোমরা চুক্তিবদ্ধ বলতে পারো, চুক্তিবদ্ধ লিখে দিয়েছি, চুক্তিবদ্ধ বলতে পারো, হ্যাঁ। তো হালি যে শব্দের আক্ষরিক অর্থ হালি, আমরা যে এখানে যে হালি সিস্টেম বলা হয়েছে, এটা যে আমরা বাংলায় যে হাল বলি, যে লাঙ্গল চাষ করে, অ্যাকচুয়ালি এটাকে বলে যে হালিয়া শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে যে লাঙ্গল চাষ করে, যে চাষ করে, ঠিক আছে। এখানে ওই প্রথাটাকেই বোঝানো হয়েছে। তো হালি প্রথাটা ছিল বন্ডেড লেবার সিস্টেম, মানে চুক্তিবদ্ধ লেবার ছিল তারা, সম্পর্কিত। হালিয়া হলো একজন কৃষি বন্ড শ্রমিক যিনি অন্য ব্যক্তির জমিতে কাজ করেন। এই প্রথাটা কিন্তু তোমরা এখনও দেখতে পাবে, ঠিক আছে। ভারতের বিভিন্ন অঞ্চলে এটি অন্যান্য নামেও পরিচিত ছিল, যেমন বেগার, সাগরি বা জিতাম ইত্যাদি নামেও পরিচিত ছিল ভারতের বিভিন্ন অঞ্চলে। এই হালি এখনও দেখবে তোমরা, যাদের কৃষি জমি আছে, ধান চাষের জমি আছে, কিন্তু বেশি পয়সাওয়ালা, তারা নিজেরা না করে তারা কি করে, তারা যারা শ্রমজীবী সম্প্রদায় যারা আছে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ করে, ঠিক আছে, যে আমার জমিতে তুমি এতটুকু কাজ করে আমাকে এতটুকু দান দিয়ে দেবে, বাকি তুমি নিয়ে যাবে। এইরকম প্রথাটাকেই এখানে হালি প্রথা বলা হয়েছে, হালি সিস্টেম, ঠিক আছে। বন্ডেড লেবার, চুক্তিবদ্ধ শ্রমিক। তো এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের 2014 এক্সামে। বন্ধুরা, আজকের জন্য এই কোশ্চেনগুলি। যদি কোশ্চেনগুলি ভালো লাগে, এই ধরনের কোশ্চেন তোমরা আরও চাও, এখানে তোমরা মাত্র 32টা কোশ্চেন হয়েছে, তোমরা এখানে 600+ কোশ্চেন পাবে, বিভিন্ন রকম প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা এবং তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, লাইক দিলে তোমার জন্য আমারও কাজ করতে ভালো লাগে। তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবে আর বেল আইকন প্রেস করবে যেন সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ভালো থাকবে সবাই, নমস্কার।